আচ্ছা, সবাইকে স্বাগতম। আমরা গতদিন পাল বংশ পর্যন্ত পড়েছিলাম, সেন বংশটাও পড়েছিলাম, কিন্তু যেহেতু রেকর্ডিং এ আসেনি আমি ওই জিনিসটা একটু র্যাপিডলি রিভিউ করছি। যে সেন বংশ কত সালে শুরু হয়? 1061 সালে, ঠিক না? এটা দাক্ষিণাত্যের কর্ণাটকে। সেখানে তাদের আদি নিবাস ছিল। পরবর্তীতে তারা বাংলায় এসে সেন বংশটা স্থাপন করে। তাদের ধর্ম কি? হিন্দু বা ব্রাহ্মণ ক্ষত্রিয় টাইপের। তো অর্থাৎ তারা হচ্ছে ব্রাহ্মণ আবার ক্ষত্রিয়। ক্ষত্রিয় মানে যোদ্ধা বোঝানো হয়। সেন বংশের প্রতিষ্ঠাতা ছিল সামন্ত সেন, যিনি টোটালি কোনো রাজ্য প্রতিষ্ঠা করতে পারেননি, এই জন্য তাকে প্রথম রাজা বলা হয় না, জাস্ট সেন বংশের প্রতিষ্ঠাতা বলা হয়। আর প্রথম রাজা কে ছিল? হেমন্ত সেন ছিল, যিনি রামপালের সামন্ত রাজা হিসেবে ছিল। সামন্ত রাজা মানে কি আমরা গতদিনই বলেছিলাম যে গোপাল ভাঁড়ে যেরকম নবাবের অধীনে অনেকগুলো রাজা থাকে, যেমন মহারাজ কৃষ্ণচন্দ্র কিন্তু আমাদের নবাবের অধীনে ছিল, তো এরকম একটা নবাবের অধীনে অনেকগুলো রাজা থাকে, সেগুলোকে আমরা বলি সামন্ত রাজা। তো হেমন্ত সেন সামন্ত রাজা থেকে প্রথম এই সেন বংশের রাজা হিসেবে নিজেকে অধিষ্ঠিত করেন। এবং তারপরে এরা কিন্তু মানে একজন বাবা ছেলের সম্পর্ক, মানে সামন্ত সেনের ছেলে হেমন্ত সেন, তার ছেলে বিজয় সেন। পরবর্তীতে বিজয় সেন এসে ক্ষমতা স্থাপন করে 1098 থেকে 1160 সালে। তিনি ছিলেন সবচেয়ে শক্তিশালী রাজা, সবচেয়ে চালাক রাজা, যাই বলি না কেন। তার ধর্ম ছিল, তিনি শিবের অনুসারী ছিলেন, অর্থাৎ শৈব ধর্ম। এবং তার রাজধানী ছিল, তার নাম যেহেতু বিজয় সেন, তাহলে তার রাজধানী কোথায় হবে? বিজয়পুরে হবে। তার বিভিন্ন উপাধি আছে, এগুলো পড়তে পারবা আশা করি। এবং তিনি অনেক চালাকির সাথে ক্ষমতা স্থাপন করে, সেটা আমরা গতদিন বলার চেষ্টা করেছিলাম, যে তিনি কৈবর্ত বিদ্রোহে রামপালকে পরাজিত করে, যার মাধ্যমে হেল্প করার মাধ্যমে তিনি বরেন্দ্র যে ভূমিটা সেটা নিতে সাহায্য করে। এই বিষয়টা তাকে, যে রামপাল তার উপরে খুশি হয়ে তাকে বরেন্দ্র ভূমিটা তাকে দেয়। বরেন্দ্র কোন জায়গায় সেটা আমরা প্রথম দিনই পড়েছি প্রাচীন জনপদ পড়ার সময়। এরপরে তিনি কি করলো, যে আমার বরেন্দ্র তো আমার, এখন আমি যদি বরেন্দ্রতেই বিয়ে করি তাহলে তো আমার কোনো লাভ নাই। তিনি গিয়ে রাঢ়ের যে সুরবংশের রাজকন্যা ছিল বিলাস দেবী, তাকে বিয়ে করেছিল। ফলে রাঢ়ও তার ক্ষমতার মধ্যে চলে আসলো। এখন বরেন্দ্র আমার, রাঢ়ও আমার, তার মানে আমার অনেক ক্ষমতা। এখন আমি মানুষের সাথে যুদ্ধ করতে যাই। এখন সে গেল ওই যে লাস্ট যে রাজা, পাল বংশের লাস্ট রাজার নাম কি ছিল? মদন পাল। তখন সে মদন পালের সাথে যেয়ে যুদ্ধ করলো এবং তাকে পরাজিত করে উত্তর পশ্চিম বাংলাও তার দখল করে নিল। এটা যেহেতু আমরা রিভিউ করছি, এই জন্য আমি একটু র্যাপিডলি বলার চেষ্টা করছি, ঠিক আছে? মেইন ক্লাসটা একটু পরে শুরু হবে, তখন আশা করি ভালো লাগবে। তো এটা যাতে ভিডিওর মধ্যে থাকে, এই জন্য আমি এটা র্যাপিডলি একটু রিভিউ করার চেষ্টা করছি। এরপরে তিনি কি করলো, তাহলে সবকিছুই তার, বরেন্দ্র তার, রাঢ় তার, উত্তর পশ্চিম বাংলা সবই তার। এখন সে কি করলো, বর্ম রাজাকে পরাজিত করলো এবং পূর্ব দক্ষিণ বাংলা সবগুলাই সে হচ্ছে দখল করে নিল। এরপরে সে মিথিলা, কলিঙ্গ, কামরূপ এগুলাকেও আক্রমণ করেছিল, কিন্তু পরবর্তীতে খুব একটা সফল হতে পারেনি। তো এটা গেল খুব একটা শক্তিশালী রাজা সম্পর্কে কথা, বিজয় সেন। এর পরে যে রাজাটা ছিল, বিজয় সেনের পরের রাজার নাম কি ছিল? বল্লাল সেন। বল্লাল সেনের সম্পর্কে একটা ইম্পর্টেন্ট কথা বলেছিলাম, যে কৌলিন্য প্রথা প্রবর্তন করে। মানে উচ্চ বংশের যারা, তারা নিজের জাত ধর্ম বজায় রেখে চলার যে প্রথা, সেটা হচ্ছে কৌলিন্য প্রথা। তারা কোথায় যাবে কোথায় যাবে না, কার সাথে মিশবে কার সাথে মিশবে না, এটা সম্পর্কে যে প্রথা, সেটা হচ্ছে কৌলিন্য প্রথা। আর তিনি দুইটা রচনা করেছিলেন, একটা হচ্ছে দান সাগর আর একটা হলো অদ্ভুত সাগর, যেগুলো তিনি কমপ্লিট করতে পারেননি। পরবর্তীতে তার ছেলে লক্ষণ সেন এটাকে কমপ্লিট করেছে। তো লক্ষণ সেন সম্পর্কে আমাদের অনেক কিছু বলার আছে, আজকে আমাদের পড়া শুরু হবে লক্ষণ সেন সম্পর্কে। তো আমরা এতটুকু যা বললাম আশা করি বুঝতে পেরেছো। এখন আমাদের নতুন পড়া যেটা শুরু হচ্ছে, আমরা নেক্সটে কি পড়বো? এই পর্যন্ত আমরা কি পড়লাম? প্রাচীন ইতিহাস পড়লাম, এবং প্রাচীন ইতিহাস আমাদের শেষ হয়ে গেল। লক্ষণ সেন দিয়ে আমাদের প্রাচীন ইতিহাস শেষ হয়ে যাবে। লক্ষণ সেন যখন পরাজিত হবে তখন আমাদের কি শুরু হবে? মধ্যযুগ শুরু হবে। এবং আমরা বলেছিলাম যে আগামীকালকে একটা পরীক্ষা নিব প্রাচীন ইতিহাস সম্পর্কে, 10 মার্কের একটা এমসিকিউ টাইপের এক্সাম থাকবে। আশা করি দিনের যে কোনো সময় যে কোনো 10 মিনিটে পরীক্ষাটা দিয়ে দিতে পারবা, এবং যারা ক্লাসে অ্যাডমিট হও তারাও দিবা, আর যারা নাই তারাও আশা করি দিবা। তো লক্ষণ সেন থেকে আমাদের পড়া শুরু হবে। তো আমরা মেইন ক্লাসটা এখন শুরু করছি, খুব বেশি টাইম লাগবে না আশা করি। লক্ষণ সেনের রাজধানী ছিল নবদ্বীপ বা নদিয়াতে। এটা আসলে তার গৌণ একটা রাজধানী, মেইন রাজধানী ছিল গৌড়ে। গৌড় মানে কি? লখনৌতি, মানে লক্ষণাবতী ছিল। লক্ষণের নামানুসারে তার রাজধানীর নামকরণ করা হয়েছে লক্ষণাবতী, এখানে লেখা নাই জিনিসটা। এটা ছিল মেইন রাজধানী, এটা গৌড়ে অবস্থিত। ঠিক আছে, গৌড় কিন্তু অনেকদিন ধরে রাজধানী আছে। তো রাজধানী কোনটা? মেইন লক্ষণাবতী। লক্ষণের নাম থেকে কি হয়েছে? লক্ষণাবতী। গৌড়ের নাম লক্ষণাবতী। আর তার দ্বিতীয় রাজধানী হচ্ছে নবদ্বীপ। নবদ্বীপের আরেক নাম কি? নদিয়া। এবং তিনি অনেক বয়স্ক হওয়ার পরে, অর্থাৎ 60 বছর বয়সে সিংহাসনে বসে, অর্থাৎ বৃদ্ধ বয়সে সিংহাসনে বসে। তাহলে এখানে আমরা প্রাচীন ইতিহাসটা শেষ করে ফেললাম। এখন আমরা চলে আসি কোথায়? মধ্যযুগে। ঠিক আছে, আমার কথা কি শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, মধ্যযুগ, এই যে এই জায়গাটাতে ফোকাস করো। মধ্যযুগ কত সাল থেকে কত সাল? 1204 থেকে 1757 সাল পর্যন্ত। 1204-এর আগ পর্যন্ত কি ছিল? প্রাচীন
প্রাচীন, যেটা প্রাচীন যুগ ছিল। এবং মধ্যযুগকে আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করে থাকি। এর মধ্যে একটা হচ্ছে তুর্কি শাসন, আমরা মেইনলি চারটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে তুর্কি শাসন, যেটা 1204 থেকে 1338 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই তুর্কি শাসন সম্পর্কে আমরা আজকে পড়ার চেষ্টা করব। এরপরে আছে স্বাধীন সুলতানি আমল, স্বাধীন সুলতানি আমল সম্পর্কেও আজকে পড়ার চেষ্টা করব। মধ্যযুগকে আমরা চারটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে তুর্কি শাসন, আরেকটা হলো স্বাধীন সুলতানি আমল। এই দুইটা জিনিস সম্পর্কে আজকে পড়ব। আর আরো দুইটা জিনিস বাকি থাকবে আমাদের, আফগান শাসন আমল এবং মুঘল শাসন আমল। এই দুইটা আমরা নেক্সট ক্লাসে পড়ার চেষ্টা করব। আমাদের টার্গেট ছিল মধ্যযুগটা 3 ক্লাসের মধ্যে শেষ করা, কিন্তু সম্ভবত এটা করতে আমাদের 4টা ক্লাস লেগে যাবে। তো যাই হোক, 1204-এ আমাদের কি শুরু হলো? তুর্কি শাসন শুরু হলো। আচ্ছা, আমি হাইলাইটারটা আবার বের করি। 1204-এ আমাদের সবার নাম মুখস্থ আছে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। তিনি, লাইক চেঞ্জ হয়েছে, মানে আসলে এটা সেন বংশ দেখা যাচ্ছে। ও আচ্ছা, স্লাইড দেখা যাচ্ছে না, সেন বংশই দেখা যাচ্ছে, তাহলে তো সমস্যা। ও, তাহলে তো সমস্যা আছে, দাঁড়াও একটু দেখি।